আমার আলাদিন, লেখিকা জাবিন ফুরকান। পর্ব সংখ্যা ১১। রাস্তার ধারে গাড়ি এগিয়ে যাচ্ছে। ড্রাইভারের পাশের সিটে বসে আছে সুগন্ধা। পেছনের সিটে ইরাম, তার কোলে ইজান চুপটি করে বসে নিজের হাতে ধরা একটা ছোট খেলনা দিয়ে খেলছে। প্রায় অনেকটা পথই গাড়ি চলল নিঃশব্দে। তারপর হঠাৎ মুখ খুলল সুগন্ধা। আপনি কিছু মনে করেন না আপা, আসলে বড় সাহেব লোকটা একটু অমনি। ইরাম ছেলের উপর থেকে চোখ সরিয়ে সুগন্ধাকে দেখল। ঠোঁটে অতি মৃদু হাসি রেখে বলল, মনে না করার মতো কাজ তো খালু করেননি। তবে আমি ফাঁকা বলে তো মোটেও বিশ্বাসী নই। প্রতিবাদ হওয়া উচিত কাজের মাধ্যমে। পরক্ষণে কথা ঘুরিয়ে ফেলে সে। শুধালো, কিছু মনে করো না সুগন্ধা। খালামণিকে সরাসরি জিজ্ঞেস করতে অস্বস্তি হচ্ছিল বলে তোমায় করছি। বাহিনী চস, খালুর সঙ্গে কি খালামণির কোনো ঝামেলা হয়েছে? সুগন্ধা প্রশ্ন শুনে চুপ করে রইল কিছুক্ষণ। অতঃপর লুকিং গ্লাসের দিকে তাকিয়ে ইরামের সঙ্গে দৃষ্টি মিলিয়ে জানালো, আপনি বাড়ুর মানুষ, আজকে নইলে কালকে এমনিতেই জানবেন। সত্যি হইল গিয়া আম্মাজান আর বড় সাহেবের সম্পর্কটা গত ২ বছর ধইরা ঢিলাঢালা চলছে। আমি অত কিছু জানি না, কখনো আগ বাড়িয়ে জিজ্ঞেস করতে চাইনি। কিন্তু ১ বছর হইল বড় সাহেব বাড়িতে থাকেন না, আলাদা থাকেন, ব্যবসার কাজে এদিকে সেদিকে। সেপারে টাইপস। কেন, কি এত ঘটনা? কিছুই জানি না আমি। ভাইজান সারিকা আপাও কখনো এ বিষয়ে কথা বলতে ইচ্ছুক বোধ করেননি। ব্যাপারটা ধোঁয়াশা। ইরাম সব শুনে মাথা দুলালো। পাল্টা প্রশ্ন করল, এখন অনেক কিছু ধরতে পারছে না সে। সাইমন বিয়েতে আহমদের অনুপস্থিতির কারণটা সে বুঝল। হঠাৎ তার বাড়িতে ফেরা, তবে কেন হলো সেটা সে বুঝতে পারল না। শত্রু মনোভাবাপন্ন আচরণ করার কারণ কি? আহমদ উদ্দিন আর সামিয়া মুন্সির সম্পর্কটা জোড়াতালি দিয়ে চলছে। ভেতরে অনেক অজানা কাহিনী এবং কিন্তু তারা সামনে তেমন কিছু প্রকাশ করে না সহজে। দুজনের মাঝে মায়া ভালোবাসা নেই বললেই চলে। আচরণে তেমনই প্রকাশ পায়। শুধু নামে এখনো স্বামী-স্ত্রী তারা। সুগন্ধাকে তার কলেজের সামনে নামিয়ে দিয়ে ইরাম গেল ঠিক পাশের রাস্তায়। গাড়ি থেকে নেমে ছেলেকে সাবধানে কোলে নিয়ে সে আশেপাশে তাকালো। ৩ তলা একটা বিল্ডিং, নিচতলায় সম্পূর্ণটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। ইজান মায়ের বুকে চুপটি করে শুয়ে আছে। ছেলের মাথায় ছোট একটা চুমু এঁকে পায়ে পা ভেতরে ঢুকলো ইরাম। ঢুকতেই রিসেপশনের মতো একটা জায়গা দেখতে পেল সে। একজন হিজাব পরিহিত মেয়ে বসে আছে কম্পিউটারের পেছনে। কিভাবে সাহায্য করতে পারি ম্যাম? ইরাম এগিয়ে গেল। আমি ইরাম কিবরিয়া। আজ সকালেই ফোন করেছিলাম। আপনাদের ফিন্যান্সিং বেসিক কোর্স করতে যাচ্ছিলাম। ও হ্যাঁ, আমার মনে আছে। আমি ফর্ম রেডি করে রেখেছি। ম্যাম, আপনি ফি আপ করে দিন। মেয়েটা ফর্ম দিল। ইরামকে একপাশে থাকার সোফায় বসতে ইশারা করল। রমণী সেখানে বসে ধীরে ধীরে ফর্ম পূর্ণ করতে লাগলো। পরিবেশটা পছন্দ হয়েছে ইরামের। বেসরকারি হয়, একদম শান্ত পরিপাটি স্থান। ভিড়ভাট্টার বালাই নেই। ছোটখাটো একটা স্কুল টাইপ জায়গা। ইরাম যখন ফর্ম পূরণ করছে তখন আশপাশের দিকে তাকাচ্ছে সে। যাতায়াতে কথা বলছে কেবল গুটি কয়েক ছেলে মেয়ে। ফিরে তাকালো তার দিকে। কোলে বসা ইজানকে দেখল। এক বান্ধবীর দল তো উত্তেজিত, তা সামলাতে না পেরে কাছে চলে এলো। ইজানকে আদর করতে গেল। হাতে চকলেট ধরে দিল কতগুলো। যেটা অবশ্য ইজান খেতে না পারলেও প্যাকেটে জিভ দিয়ে ভেজিয়ে ফেলে চুষে চুষে। ছেলের কাণ্ড থেকে মুচকি হাসল ইরাম। টাকা জমা দিয়ে কোর্সে ভর্তি হয়ে গেল মেয়েটা। বলল, ম্যাম আসুন, আমি আপনাকে আমাদের ক্লাসগুলো একটু কুইক ট্যুর দিয়ে দেই। তাহলে পরের বার আপনার খুঁজতে কষ্ট পেতে হবে না। ইরাম খুশি হলো। রিসেপশনের অন্য একজনকে রেখে মেয়েটি ইরামকে করিডোর ধরে ভেতরে নিয়ে গেল। আশেপাশে স্কুলের মতো কয়েকটি ক্লাস, প্রত্যেকটি কম্পিউটার এবং টেবিল দিয়ে পরিপূর্ণতায় ভরা। একটা ছোট লাইব্রেরিও আছে, তার সঙ্গে লাগোয়া একটা বিশেষ রুম। এখানে মিটিং, ভাইবা, পরীক্ষা ইত্যাদিতে কাজ করা হয়। মেয়েটি বাৎসর দিল। মোটামুটি চারপাশে ঘুরিয়ে দেখালো তাকে। জিজ্ঞেস করলো, আর আপু, আমি যে রিকোয়েস্ট করেছিলাম সেটা? বলল ইরাম। জি, বাচ্চাকে সাথে রাখার ব্যাপারটা। এই রিমান্ড আমাদের কাছে আগেও এসেছে এবং আমি দুঃখিত, এই বিষয়ে কম্প্রোমাইজ করাটাও কষ্টকর। আপনার সঙ্গে আরো অনেকে কোর্স করবে। যদি তাদের সমস্যা হয় তাহলে কর্তৃপক্ষ হিসেবে আমাকে দায়িত্ব সকলের তা ভোগ করতে হবে। সুবিধা অসুবিধার একটা বিবেচনা করা আমার দায়িত্ব।
ইরামের চেতনায় বুঝতে পারল সে। ও আচ্ছা। মেয়েটি থেমে থাকল। তবে মানবিক দায়িত্ববোধের বিষয়টা বিবেচনা করা হচ্ছে কারণ আপনার মতো আরো অনেকেই আছে কিংবা ভবিষ্যতেও আসতে পারে। আপনার বাচ্চা যদি অন্য কারো সমস্যার কোনো কারণ না হয়, তবে সেক্ষেত্রে বিশেষ বিবেচনার কিছু ক্ষেত্রে উপস্থিত রাখতে যেতে পারে। বাকিটা কর্তৃপক্ষের ফাইনাল সিদ্ধান্তের উপর নির্ভর করবে। সরি, আমি এর বেশি আর কোনো সাহায্য করতে পারবো না ম্যাম। এবার সামান্য হাসল ইরাম। না, না, যথেষ্ট করেছেন। থ্যাঙ্কস। তারা ফিরে এলো। করিডর বেয়ে রিসেপশনের দিকে যাওয়ার সময় একদম শেষ ক্লাসটার দিকে অজান্তেই নজরপাত হলো ইরামের। বেশ কয়েকজন ছেলেমেয়ে কম্পিউটারের সামনে বসে আছে। আর একদম সামনের ডায়াসের ওপর দাঁড়িয়ে ডিজিটাল বোর্ডে কিছু একটা বুঝি যাচ্ছে একজন শিক্ষক। লম্বা চওড়া এক পুরুষ, মেধিন শরীরে জড়ানো কালো শার্ট এবং ফর্মালতায় ভরা। চোখে হালকা ফ্রেমের চশমা, শ্যামলা মুখে একটা মায়াবী ভাব, আত্মবিশ্বাসী উপস্থিতি হাত নেড়ে নেড়ে বোঝাচ্ছে, জেন্টলম্যান অ্যান্ড লেডিস, আপনাদের আর্টিকেল ফিনিশ করার আর ঠিক 2 মিনিট বাকি আছে। আমি উপদেশ দেব, আপনার পয়েন্টগুলো উপর ফোকাস রাখুন। সুন্দর লেখা এবং সাথে এআইও লিখতে হবে। আপনাদের মনে রাখতে হবে, অনন্য হতে হবে নিজের স্বীকারোক্তি কাজে। ওকে? ইরম থেমে দাঁড়িয়ে থাকলো খানিকটা সময়, দেখলো ক্ষণিকের জন্য মনে হলো এই লোকটাকে সে আগেও কোথাও দেখেছে, কিন্তু কোথায় ঠিক মনে করতে পারল না সে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি পাশ তাকিয়ে বলল, উনি আমাদের সবথেকে জনপ্রিয় এবং গুণী ট্রেনার, কায়সার রুশদি। ওনার ইউটিউবে চ্যানেল 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, যেখানে উনি প্রোগ্রামিং, কম্পিউটার সম্পর্কিত টিউটোরিয়ালের ভিডিও দেন। রুশদি, হ্যাঁ। এবার নিশ্চয়ই সে এই নামটা শোনা শোনা লাগছে। তবে হুট করে কিছুতেই মনে পড়ল না ইরামের সত্যিকারের স্মৃতিটুকু। সময় লাগবে। সে যখন দাঁড়িয়ে আছে তখন হঠাৎ করে ক্লাসের ভেতর থাকা কায়সার মাথা কাত করে তাকালো। ইরামের সঙ্গে চোখাচোখি হয়ে গেল তার। বিব্রত হয়ে পড়ল ইরাম, আর দাঁড়ালো না। দ্রুত উল্টে ঘুরে ছেলেকে নিয়ে হাঁটা গেল। সে খেয়ালই করলো না কায়সারের দৃষ্টি। সে আড়াল হওয়া পর্যন্ত তাকে অনুসরণ করলো। ভোটের কাজ শেষ হওয়া যাওয়ায় ইরাম বাইরে চলে এলো। সুগন্ধার পরীক্ষার 40 মিনিট ছিল। পরক্ষণে হয়ে যাওয়ার কথা। গাড়ি নিয়ে সে যখন সুগন্ধার কলেজের গেটের সামনে অপেক্ষা করলো, তখন অদূরে একটা বাইকের উপস্থিতি লক্ষ্য করলো। তেমন চোখে পড়ার মতো কিছু নয়। ক্লাসিক লাল কালো ফোনটা। সেটায় বসে আয়েশ করে বাদাম চিবুচ্ছে একটা ছেলে। আরেকটা ছেলে ঠিক পেছনে দাঁড়িয়ে সিগারেট টানছে। ছেলে দুটো কিছুক্ষণ আগে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা দিয়েছিল। শর্ট টাইম মেমোরির ভীষণ ভালো হয় তাদের। লং টাইমে ভুলে গেলেও কাছাকাছি সময় ঘটনাগুলো ঠিকই মনে রাখতে পারে। বাইক চোখে লাগানোর মতো কিছুই না। আশেপাশে কালো সবুজ আরো অনেক কিছুই আছে। তবে ইরামের কেন যেন মনে হচ্ছে যে এই যেখানে যেখানে যাচ্ছে এই বাইকটা ঠিক সেখানে সেখানে তাকে ফলো করছে। নাকি মনের ভুল? দুটো জায়গায় কাকতালীয়ভাবে হয়তো চলে গিয়েছে তারা দুইজন। তাতে কি সন্দেহ হয়ে গেল? সুগন্ধা চলে আসার বিষয়টা নিয়ে আর ভাবার সুযোগ হলো না তার। বাড়ির দিকে যাওয়ার সময় বাইকটা ওখানে থেমে গেল। অনুসরণ করলো না বিধায় ইরা নিশ্চিত হলো সেই বিষয়ে সন্দেহ করছিল। রাত প্রায় 2টা। সাইবানের শো এখন তুঙ্গে। সময় যত পারে তার সঙ্গে পাল্লা দিয়ে বাঁধনহারা হয় মানুষের আত্মা। লাল নীল বাতির ঝলমলে আলোয় নিচে কন্ট্রোল প্যানেলে ঝুঁকে বিট ঠিক করছে সাইবান। এক হাতে হেডফোন কানে দিয়ে রেখেছে। শরীর দুলে যাচ্ছে তার মিউজিকের সাথে সাথে। ডান্স ফ্লোরে তরুণ তরুণীর উচ্ছ্বাসে মত্ত। এদের দেখলে মনে হয় না জীবনে বিন্দুমাত্র দুশ্চিন্তা আছে কারণ। বেশ কত রমণী তো নাচতে নাচতে একেবারে সাইবানের গা ঘেঁষিয়ে এলো। হে মিস্টার ডিজে, ভেরি হ্যান্ডসাম। থ্যাঙ্কস। পাল্টা হেসে উত্তর করলো সাইবান। আরেকজন তো আরেকবার গা ঘেঁষে এসে সেলফি তুলে নিল অবিনেশে। গলা উঁচিয়ে বলল, আজকে শোয়ের পর ফ্রি আছেন? ওয়ান হ্যাভ এ লিটল ড্রিঙ্কস উইথ মি লেটার। সাইবান নিজের মাথায় বাম হাত তুলল আর অনামিকা দিয়ে সিলভার আংটিটা চকচক করে বলল, সরি মাই লেডি, আই হ্যাভ ওয়ান লেডি টু বি ড্রিঙ্কস টুনাইট। হাউ কিউট। আশেপাশের কিছু মেয়ে উচ্ছ্বাসে চিৎকার করে উঠল। আবার অনেকে মুখ ফুলিয়ে ফেলল। সাইবান অবশ্য কারো দিকে মনোযোগ দিল না। সে মাইক্রোফোন চেঁচিয়ে উঠল, লেটস গো। তীব্র পিঠে কেঁপে উঠল সকলে। সবাই উল্লাসে ফেটে পড়ল। মিষ্টি একটা ঘ্রাণে ছেয়ে রইল পরিবেশ। প্রায় ঘেমে গিয়েছে সাইবান, তাই উপর থেকে ব্লেজার খুলে শুধু জ্যাকেট পরে কাজে মনোযোগ দিল।
কপালের চুলে গোছা লেপ্টে আছে তার, চিকচিক করছে আইব্রো পিয়ার্সিং। সকলে যখন মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে উন্মাদ হয়ে উঠেছে, তখনই একবারে হঠাৎ করে গুঞ্জনের শব্দ ছেয়ে গেল চারিপাশ। প্রথমটা কেউ বুঝতে পারল না ঠিকই। ডান্স ফ্লোরের মাঝখানে বারবার একটি ছেলে আরেকটি ছেলের উপর চড়াও হচ্ছে, নিচে ফেলে ঘুষি মারছে। আঁধারি খেলায় বিশ্বতটা ফুটে উঠছে, আবার তেমন স্পষ্ট নয়। সাইবান ভ্রু কুঁচকে তাকালো, মিউজিকের ভলিউম কমিয়ে এনে হাত তুলে টিমকে ইশারা করলো। লাল নীল ড্রিঙ্কস লাইট নিভিয়ে উজ্জ্বল আলোতে মুখরিত হলো চারিপাশ। সবাই ছড়িয়ে ছিটিয়ে গেল। মারামারি হচ্ছে দুজন ছেলের মাঝে। সাইবান একটা দীর্ঘশ্বাস ফেলল। নতুন কিছু নয়, অ্যালকোহলের প্রভাবে হরহামেশাই শোয়ের মাঝে এমন উদ্ভট কাণ্ডের মোকাবেলা করতে হয়। তুই আমার ওয়ালেট নিয়েছিস। আরে, আমার বাপকে চিনিস তুই? তোর মতো ১৪ গোষ্ঠীকে পিষে নিতে পারে সে। আর আমি কিনা তোর ওয়ালেট নেব? ক্রেজি! তাহলে আমার ওয়ালেট কোথায়? চোর কোথাকার! সিকিউরিটির ভিড় ঠেলে এগোলো। সাইবান এগিয়ে গেল। একটা মেয়ের গায়ে মোক্ষম ধাক লেগেছে দুজনের মারামারির কারণে। মেয়েটাকে ধরে সে আস্তে করে পিছিয়ে নিরাপদ দূরত্বে নিয়ে গেল। ওকে নাও বয়েজ, স্টপ ইট। দুজনের বাপের অনেক টাকা আছে, না হয় এখানে ফুর্তি করতে আসছে না। ওকে চিল। দুটো ছেলে থমকে গেল, একে অপরের দিকে তাকালো, তারপর সাইবানকে দেখলো। আপনি মাঝখানে বাঁচাচ্ছেন কেন? বিষয়টা টাকার না, বিষয়টা হলো বেয়াদবির। ওই শালা, তুই আমার ওয়ালেট নিলি কেন? কোন সাহসে? কতবার বলেছি নিনি? আর শালা বলিস কাকে? মাদার! যা, এবার এখান থেকে বের হ। আমি নিয়েছি তোর ওয়ালেট, যা। কি করবি? কি ছিড়বি? ছিঁড়ে ফেলা। দুজন দুজনকে দিকে আবারও তেড়ে গেল। মাঝখানে সাইবান সাউন্ড স্পিকার বন্ধ করে বসে রইল। একেবারে যাচ্ছেতাই একটি অবস্থার সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে এখানে। দুজন একে অপরের কাছে আসছে, মারামারি করছে, কেউ কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নয়। বাইরে, বাইরে ফালান দুটোকে, বদমাইশ! ইয়েস, জাস্ট থ্রো দেম আউট প্লিজ। পুরো মজাটাই মাটি করে দিচ্ছে। এই চরম বিশৃঙ্খলার মাঝে সাইবানের পকেটে থাকা ফোন ভাইব্রেট করে উঠল। জীবনে এই ফোন সে রিসিভ করবে না। ফোন পুরোপুরি সুইচ অফ করে ভুলে গিয়েছিল, তাই এখন বন্ধ করতে হবে। বন্ধ করতে জন্যই হাত দুটো সে তুলল। সিকিউরিটি গার্ড চেঁচিয়ে উঠল। তবে তাকে কিছু বলতে যাবে তার আগে সে হাত উঁচিয়ে বলল, হুশ। তারপরে সকলের উদ্দেশ্যে রীতিমতো গলা ফাটিয়ে হুঙ্কার দিল, এভরিওয়ান, শাট দ্য ফাক আপ রাইট নাও। কেউ যদি আগামী ২ মিনিটের মধ্যে একটা টু শব্দ করেছ তো পার্সোনালি তার ভোকাল কর্ডের ক্ষমতা দেখে নেব আমি। তার কণ্ঠস্বর অদ্ভুতের একটু জাদুকরত ক্ষমতা ছিল বোধহয়। সিকিউরিটি চিৎকার চেঁচামেচি থাকা মানুষগুলো সব থেমে গেল ২ মিনিটের জন্য। সাইবান সকলের মাঝখানে দাঁড়িয়ে ফোন রিসিভ করলো। ইয়েস মাই প্রেশিয়াস। তার কণ্ঠস্বর এতটা নরম হয়ে উঠল যে আশেপাশে কেউ কোনো তালমেল না পেয়ে ড্যাপড্যাপ করে তাকিয়ে রইল শুধু। ফোনের ওপাশ থেকে ভেসে এলো ইরামের কণ্ঠস্বর। শো শেষ হয়নি? এই তো শেষের পথে। আপনি ঘুমাননি এখনো? খুব বেশ মিস করছেন বুঝি হাসব্যান্ডকে? হাসব্যান্ড শব্দটাতে একটু আলাদাই জোর দিল সাইবান। তির্যক হাসি ফুটে উঠল তার ঠোঁটে। ইরাম কিছুক্ষণ চুপ করে তাকালো, তারপর বলল, তুমি অনেক টায়ার্ড বোধ হচ্ছে। কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নেই। আপনি এসে ঠিক করে দিতে পারেন। কোনো প্রকার মাইন্ড করব না। নিয়ে তো যাওনি, জিজ্ঞেস করে দেখোনি যে যেতে চাই কিনা। ওহ মাই ক্রুয়েজ অফ মি! আমি হানিমুনে আসতে চান সেটা আগে বলবেন না? আলাদিন! চেহারা না দেখেও সাইবান নিশ্চিত হলো ফোনের ওপাশে ইরামের গাল দুটো লাল হয়ে উঠেছে। উজ্জ্বল সামনে ত্বকে লালচে আভা ছড়াছড়ি উঠছে। ভাগ্যিস ইরাম কাছে নেই। তার কথাবার্তার ধাঁচ লক্ষ্য করে ইরাম বিষয়টা উল্টে দিল। যাকে, শোয়ের মাঝখানে ফোন রিসিভ করছিলেন কিভাবে? আপনার জন্য শুধু শো কেন, দুনিয়াটাও পরিবর্তন করতে রাজি আছি। বুঝেছি, সিলেটে গিয়ে তোমার মাথাটা আসলে নষ্ট হয়ে গেছে। বেশি বেশি চা খাওয়ার চেষ্টা করো চায়ের দেশে বসে, তাতে যদি মস্তিষ্কটা একটু ভালো হয়। খিলখিল করে হাসল সাইবান। মস্তিষ্কে চটে চটে পাকিয়ে গেছেন আপনি। এত সহজে খুলবে কি করে? ইরাম দীর্ঘশ্বাস ভেসে এলো। আশেপাশে কোনো শক্ত জিনিস থাকলে মাথাটা বাড়ি বাড়ি ঠিক করো। আর হ্যাঁ, সেও সাথে কিন্তু হোস্টেলে গিয়ে রেস্ট নেবে, খেয়ে নেবে, ঘুমাবে। আমি কালকে আর ফোন দেবো না। দিলেই উল্টো পাল্টা কথা বলতে শুরু করে দাও তুমি। রাখছি। যথা আজ্ঞা। পার্ট টাইম আম্মু, ফুল টাইম ওয়াইফ। গুড নাইট। ব্যাড নাইট। আপনাকে ছাড়া আমার নাইট কখনোই গুড হবে না। ফোনটা এবার সরাসরি কেটে দিল ইরাম। সাইবান ঠোঁটে হাসি মেখে ফোনের স্ক্রিনে চেয়ে রইল কিছুক্ষণ। একেবারে জ্বালিয়ে ফেলেছে কয়েকটা মিনিটেই। ফোন পুনরায় পকেটে ভরে মুখ তুলতেই সে বুরকে গেল। সকলে তখনও একদম চুপ করে বাঁধা শিশুর মতো দাঁড়িয়ে আছে, তাকে দেখছে।
সাইবান বাঁকা হেসে বলল, হে ওয়াইফে কামস ফার্স্ট নাও। কোথায় যেন ছিলাম আমরা? ও হ্যাঁ, ঝগড়া। প্লিজ কন্টিনিউ। সিকিউরিটি? সাইবানের সাথে ফোন কলটা অভাবনীয় ছিল। এখনো বুকের ভেতর ধুকপুক করছে রামের। ফোনটা কান থেকে নামের সামনে তাকাতেই সে অবাক হয়ে গেল। বিপরীত দিকে সোফায় বসে আছে সামিয়া এবং সারিকা, দুজনে তার দিকে রীতিমতো হাঁ করে তাকিয়ে আছে। আজ এমনিতে অনেকটা রাত হয়ে গিয়েছে। সামিয়া ফিরেছে কিছুক্ষণ আগেই। সারিকা নিজে কিছু ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিল। আর ইরাম রাতে দ্বিতীয়বারের মতো উঠে যাওয়ায় ইজানকে পুনরায় ঘুম পাড়িয়ে নিচে নেমেছিল। তিনজন রমণী অপরিচিত এক চায়ের আসরে বসে গেল। অতঃপর সামিয়া চোয়াল ফাঁক হয়ে গেল। অতঃপর সারিকা চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় করে চেয়ে রইল তার দিকে। ইরাম একটা ঢোক গিলে বলল, কি ব্যাপার, তোমরা এভাবে তাকিয়ে আছো কেন? সারিকা ইরামের হাতের ফোনের দিকে আঙুল তুলে উদ্দেশ্য করে অবিশ্বাস্য কণ্ঠে বলল, ওয়েট। সাই শোয়ের মাঝে ফোন অন রেখেছে? ও তোমার কল রিসিভ করেছে? দ্বিতীয় অবিশ্বাস্য বাক্যটি চলে আসে সামিয়ার তরফ থেকে, যার পরেই হতবাক তারা। তবে ইরাম এর কারণ উদ্ঘাট করতে পারল না। ফ্যালফ্যাল করে শাশুড়ি আর ননদের দিকে তাকিয়ে রইল। তারা এত অবাক হচ্ছে কেন, যেন সাইবান জীবনে তাদের ফোন কল রিসিভ করেনি। আপু, আমার অনেক ক্ষুধা পেয়েছে, খেতে দিন প্লিজ। চুলার আগুনে তাপে রীতিমতো সেদ্ধ হয়ে যাচ্ছে ইরামের মুখ। ঘুরিয়ে তাকালো সে পেছনে। রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে কিশোর সাইবান। স্কুল ড্রেস পরনে, খড়ে টাই টেনে দিল ঢিল করে। ধূসর শার্টের উপর কয়েকটা বোতাম খোলা, স্কুল ব্যাগটা আলগোছে ঝুলিয়ে রাখা তার কাঁধে। ওড়না দিয়ে কপাল মুছে ইরাম বলল, কি ব্যাপার, খালামণি বাসায় নেই? ডানে মাথা নাড়ল সাইবান। সেমিনার 3 দিনের, খুলনায় গিয়েছে। ইরামের মুখ ফিরিয়ে নিল আবার চুলার দিকে। তার বুকটা চেপে এলো। কোচিং এর বেতন আগাম নিয়ে আজ সকালে চাল কিনেছে। আর এক চুলায় আলু সিদ্ধ হচ্ছে। গতকালে কিছুটা ডাল রয়ে গিয়েছিল, এতে ভাইদের খাইয়ে দেবে ভেবেছিল। একটা শুকনো ঢোক গেলে সে সাইবানকে বলল, তুমি বরং বাড়ি গিয়ে ভাত খাও ভাই, আপ তোমাকে লেবুর শরবত করে দিচ্ছি। না, কেন? সাইবানের অবচেতন প্রশ্নে হিরামের ওড়না গলায় চেপে আর একটা দফায় ঘাম মুছল। না মানে তোমার বাড়ির খাবার নষ্ট হবে তাই? ও, বাড়িতে আজ রান্না হবে না। সিস টাকা দিয়েছে, ও বাইরে খাচ্ছে বন্ধুদের সাথে রেস্টুরেন্টে। তাহলে তুমিও রেস্টুরেন্টে যাও। তবে ইরামকে পুরোপুরি উপেক্ষা করে সাইবান হঠাৎ করে তার পাশে এসে দাঁড়ালো। চুলার দিকে মুখ বাড়িয়ে তাকালো। চোখ যা চকচক করে উঠলো যেন। আলু ভর্তা, ওয়াও, আমার ফেভারিট। আলু ভর্তা, ডাল আর একটা শুকনো মরিচ। কতদিন খাই না। ভাতের মার লাগতে লাগলো। জমে গেল ইরাম। সে জানে সাইবার আলু ভর্তা মোটেও পছন্দ করে না। আরেক পদের তরকারির মাঝে সে কখনোই আলু ভর্তা দিয়ে চোখ তুলে তাকাবে না। ডালও খুব একটা খেতে পছন্দ করে না। সে না চাইতেও ছেলেটার দিকে কিছুক্ষণ অপলক চেয়ে রইল। কত যেন বয়স হবে এখন, 12-13, এর মধ্যেই হবে একটা। এতেই বোঝা যায়। ইরামকে নিষ্পলক চেয়ে থাকতে দেখে সাইবার মাথা কাত করলো। আপু। চোখ পিটপিট করলো ইরাম। ভেজা ভেজা কিছু ঠেকলো যেন চোখে। দ্রুত সে চোখ মুছে নিল। ঠোঁটে মৃদু হাসি এনে বলল, ঠিক আছে, হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিচ্ছি। সাইবান হুট করে ইরামের কাছে গিয়ে দাঁড়ালো। উচ্চতায় ছেলেটা কাঁধ সমান। কোনো কথা না বলেই নিজের প্যান্টের পকেটে হাত ভরে সাইবান একটা টিস্যু পেপার বের করে আনলো। সেখান থেকে টিস্যু বের করে তুলল। দেখে দেখে ইরাম কপালে ছুঁয়ে দিল সে, ঘামটুক মুছে নিল। অতঃপর গলার দিকটায় চাপলো অতি যত্নে। বকবক করলো, এত গরম পড়েছে, নিজের যত্ন নাও না কেন আপু? আপনি অসুস্থ হয়ে পড়লে ভাইদেরকে কে দেখবে? বুকের ভেতর ঝড় উঠল বুঝি ইরামের। বাবা চলে যাওয়ার পর শেষ কবে কেউ তাকে এভাবে আদর করেছে, তার জন্য চিন্তা করেছে, তার মনে পড়ল না। ঠিক, কেউ করেনি। আর কোনোদিন করবে কিনা সন্দেহ। ইরামের কি হলো বলতে পারল না। সাইবানের হাতটা সে চেপে ধরল। মুচকি হেসে সে হাতের মুঠোয় করে নিল। ঝুঁকলো, আঙুলের উপর আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে বলল, এই যে, তুমি যেন আমার যত্ন করে দিচ্ছ, এমন কেউ পারবে না জানো। এবার লক্ষ্মী ছেলের মতো গিয়ে টেবিলে বসো, আপু খাবার নিয়ে আসছে। আর 2 তলায় রাহাত ভাই আছে, ওকে একটু ডেকে নিয়ে আসো। সাইবা জলজলে নিষ্পাপ চোখ দুটো মিলল, কয়েক পলক দিল এবং রইল। অতঃপর তার ঠোঁট প্রস্ফুটিত করে হাসি ফুটল। পবিত্রতম সুন্দরতা। এই যে যাচ্ছি আপু, আমাকে কিন্তু ডাল বেশি করে দেবেন। বলে স্কুল ব্যাগটা লিভিং রুমের সোফায় রেখে সাইবান ধূপধাপ শব্দ নিয়ে সিঁড়ি বেয়ে উঠে গেল। রাহাত ভাই, ও রাহাত ভাই, খাবে না? কই রে? ঘুমের ঘোরে এরকম স্বপ্ন দেখছিল নাকি স্মৃতি জাগছিল তা সে জানে না।
বলতে পারবে না। চোখ দুটো অজান্তেই ভিজে উঠল তার। বদ্ধ পাপড়ি চিকচিক করে উঠল অশ্রুকণায়। ঠিক এমন সময় ভাইব্রেশনের শব্দে র‍্যাবের পাতলা ঘুম ভেঙে গেল। চোখ মেলে রীতিমতো লাফিয়ে উঠল সে। ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে আশপাশে তাকালো। ভোরের নরম পর্দা গলে ঝুঁয়ে পড়ছে ভেতরে। স্নিগ্ধ আবহাওয়া, বিছানায় ঠিক পাশে শুয়ে আছে ইরাম। কলিজার ধন। ঘুমে আচ্ছন্ন এজান। ছোট শরীরটা মায়ের বুকের সঙ্গে লেপ্টে আছে। নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে ওঠানামা করছে। কি মায়া, কি কোমল। ইরম ছেলের দিকে চেয়ে রইল। একটি আঙুলে ছুঁয়ে দেখল তাকে। ঠোঁট, কপাল, গাল সব একটু একটু করে ছুঁল। ছেলে তার মতোই হয়েছে অনেকটা। ভাগ্য তার। ছেলের মায়ায় বিভোর হলো ইরাম। অস্থির অন্তরটা ধীরে ধীরে শান্ত হয়ে এলো। ভাইব্রেশনের শব্দটা আবারও হয়। এবার মুখ ঘুরিয়ে সাইলেন্স ল্যান্ডের দিকে তাকালো। ফোনটা হাতে তুলে নিল। চোখ কষলে স্ক্রিনের দিকে তাকালে চক্ষু চড়ক গাছ হওয়ার দশা হলো তার। হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে সাইবান কাছ থেকে। নামটা ভেসে উঠল ইরামের। মাত্র অনুভব হলো স্মৃতিটুকু কথা মনে পড়ল তার। নিদারুণ নিষ্পাপ একটা চেহারা, তাতে খেলা করতো জগতের সবটুকু মায়া, আবেগ, ভালোবাসা। চোখ দুটো ছিল যেন গভীর অনুভূতির আধার। সে যখন হাসতো তখন মনে হতো তার সঙ্গে গোটা জগৎ হাসছে। এমন মায়াবী একটা ছেলে কয়েক বছরের ব্যবধানে কি অমন পাল্টে গিয়েছে। ছোট সাইবানকে ইরাম ভাইয়ের আসনে বসেছিল। কোনোদিন নিজের আর দুটো আপন ভাইদের থেকে আলাদা করে দেখেনি তাকে। হাতে তুলে খাইয়ে দিয়েছে কতবার, কত শত রাত্রিতে হাতে হাত রেখে রাস্তা ধরে হেঁটেছে, চাঁদের তারা গল্প করেছে। ইরামের রূপকথার গল্প ছেলেটার মনোযোগ দিয়ে শুনত। আত্মার সঙ্গে আত্মার বন্ধুত্ব যেমন। কোনোদিন কাজিন খালামণির ছেলে এ ধরনের বিষয়টা তার মাথাতে আসেনি। তাদের ভাই বোনের মাঝে আসেনি এমন কোনো ভেদ। তারপর একদিন হঠাৎ ঝড় উঠল। বদলে গেল সব। এতটাই বদলে গেল যে আজকে সাইবানকে কিছুতেই সে পুরাতন সাইবানের সঙ্গে মিলিয়ে উঠতে পারে না। যেন দুজনের বিধায় এক অভেদ্য মিলও সে খুঁজে পায় না। শেষমেশ সকল চিন্তা বাদ দিয়ে সে ফোনটা হাতে তুলে নিল। মেসেজটি দেখল। এটা কি? একটা ছবি। সাইবান হোটেলের রুমে মেঝেতে বসে আছে। তার পরনে একটা গোলাপি রঙের স্ট্রবেরি আঁকা প্যান্ট আর কোনো টিজি ডিজাইনের জুতো। চোখ পিটপিট করল সে। এটা সত্যিই সাইবান। মুখ তো তার স্বামীরই। কি আশ্চর্য। GDMR9। ইরাম টেক্সট মেসেজটা দেখে পাক্কা ২ মিনিট যাবৎ তাকিয়ে রইল কেবল। এর অর্থ উদ্ঘাটন করতে পারল না সে। পারার দরকারও পড়ল না। সে তাকিয়ে আছে কেবল ছবিটির দিকে। ট্যাপ ট্যাপ করে চেয়ে রইল। পাক্কা ৫ মিনিট যাবৎ দেখল সে। সাইবান কি পাগল হয়ে গেল? সে দ্রুত টাইপিং করল। ইজ দ্য হ্যালো কিটি। ওয়ান পিরিয়ড বেস্টি। ইরামের চোখ কপালে উঠে গেল। বেস্টি? পিরিয়ড? কিসের পিরিয়ড? ও সৃষ্টিকর্তা, ইরামকে ধৈর্য দাও। ধৈর্যের ভান্ডার ঢেলে দাও তার উপর। তুমি কি বলছো না বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না লাতিন। এসবের মানে কি? তোমার প্যান্টে স্ট্রবেরি কেন? আইকে আইকে ইটস ফার। আইকে? কারা? কোথা থেকে এলো এরা? সকাল ৬টা ৭ বাজে। তোমার ব্রেন সুস্থ আছে তো? 6-7। 6-7 আবার কি? ইরম ঘুম জড়ানো চোখে আঙ্গুল ঠেসে চলল। আপন মনে বিড়বিড় করল, হে আল্লাহ, উঠিয়ে নাও, আমাকে নাও। এই ঝলা ছেলের ব্রেন থেকে শয়তানি উঠিয়ে নাও মামুদ। তারপর সে রেগে টাইপিং করল, এক্ষুনি তুমি আমার চোখের সামনে থেকে বিদায় না হলে আমি কিন্তু তোমাকে ব্লক করে দেবো। করুন। আমি এক্সপেক্ট ওপেনার। ব্লক খুলতে পারি, সঙ্গে আপনার অন্তরের দরজাও। ইরম এবার একটু বিজয়ের হাসি আসলো। অবশেষে স্বাভাবিক ভাষায় ফিরে এসেছে ছেলেটা। যাক, আমি ভেবেছিলাম তুমি গেঞ্জি ভাষা ছাড়া আর কোনো ভাষা জানো না। গেঞ্জি বলবে না তো অপমান লাগে। সকাল সকাল স্ট্রবেরি মুখে না দিয়ে প্যান্ট সাজিয়ে রেখেছো কেন? কি প্রমাণ করতে চাইছ? এটা যে বাকিদের জন্য আমি ঝুঁকি হলো, আপনার জন্য আমি একটা পুকি। ইয়াম আরেক দফায় থমকালো। পুকি আবার কি? পুরোপুরি জানা না গেলেও তার কেন যেন একটুখানি লজ্জা লাগলো। সে নিজেও বলতে পারলো না কেন। একটু ঢোক গিলে দ্রুত বলল, তা সাত সকালে কি করছো? তুমি তো আবার ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ সবকিছু ঘুম থেকে উঠে করো না? উঠেছো কখন? নাস্তা করে নাও। ফিরবে কখন? মিসিং ইউর ড্যাডি অলরেডি। ফালতু কথা বলো না। কিসের ড্যাডি? তুমি কি আমার আব্বু লাগো? ফিরে আসি পোটলাকে বোঝাবো কিভাবে ওর আব্বু লাগে আর আপনার ড্যাডি। ডিল দাও, ক্লিপ মিসিং মি। সাইবান অদ্ভুত একটা ইমোজি পাঠালো। ঠোঁট কামড়ে ধরেছে এমন একটা। ইরাম টানা ২০ সেকেন্ড তাকিয়ে রেখে শেষমেশ ফোনটা ছুড়ে দিল। মুখ ঘষল।
এ আল্লাহ! বিয়েটা যখন আলাদিনের সাথে দিয়েছ, তখন আলাদিনের চেরাগটাও দিয়ে দাও। চেরাগ ঘষে দৈত্যকে বের করতে বললাম। এই বান্দার মাথায় কি চলছে সেটা আমি কিছুই বুঝতে পারছি না। পরক্ষণেই আপন মনে খানিকটা হাসল ইরা। কেন তা নিজেও বলতে পারল না।